চলে এসেছি আজকে তোমাদের সামনে একটা ভূতের গল্প বলতে। আর গল্পটা খুবই কষ্টের, জানো তো, কিন্তু তবুও তোমাদের সামনে আজকে আমার শেয়ার করতে খুব ইচ্ছা হলো। আজকে কোনো ব্লগ করতে পারিনি, শরীরটা ভালো ছিল না, তাই জন্য কোনো ব্লগ করিনি। এমনি মিস্ত্রি একটু টুকটাক কাজ করে গেছে, আর ভাবলাম যে এখন একটু চুপচাপ বসে আছি, তার জন্য তোমাদের সাথে একটা গল্প বলে নিই। কারণ একটা তো ভিডিও তোমাদের কাছে না দিতে পারলে ভালো লাগে না মনটা, সেই জন্য একটা গল্প বলতে চলে এলাম। আর তোমাদের যদি মনে হয় ভালো লাগে যে না রোজ সোমাদির কাছ থেকে একটা গল্প শুনবো, মানে সোমাবুড়ির কাছ থেকে একটা গল্প শুনবোই, তাহলে কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? আর আমি তো জানোই গল্প বলার ওস্তাদ, ঠাকুমার চুলি আমার আছেই, টুক করে একটা করে গল্প বার করবো আর তোমাদেরকে বলবো, অবশ্যই ভূতের। তো চলো আজকে যে গল্পটা বলবো সেটা হচ্ছে কালনা শহরের একটা ঘটনা। আর কালনা তো তোমরা নামটা শুনেইছো, আর এখন তো খুব ফেমাস নাম, একদম ওয়াইটি জুড়ে কালনা কালনা কালনা। তো সেই কালনারই একটা ঘটনা, একটা ফ্যামিলির ঘটনা। স্বামী স্ত্রী দুজন থাকতো। ভদ্রলোক অফিসে চলে যাওয়ার পর ভদ্রমহিলা বাড়িতে একাই থাকতো, রান্না বান্না ঘরের কাজকর্ম করার পর তারা সময় কাটতো না, খুব মানে একা একা সময়টা কাটাতে হতো। তো এরকম একদিন দুপুরবেলা একজন ভদ্রমহিলা, মোটামুটি 70 আপ বয়স, তো সেই ভদ্রমহিলা এসে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে যে কেউ আছো বাড়িতে, কেউ আছো, আমাকে একটুখানি খেতে দেবে, আমাকে একটু জল দেবে, একটু খেতে দেবে বলে কোনো একজন ভদ্রমহিলা ওরকম ডাকছে। তো তখন ওই ভদ্রমহিলা শুনতে পায়, তাড়াতাড়ি করে উনি যায়, যে একটা বয়স্ক মহিলা দেখে ওনার খুব মায়া হয়। আর যেহেতু ওর বাড়িতে কেউ থাকতো না, উনি ও কী করেছে, ওই ভদ্রমহিলা কী করেছে, ভদ্রমহিলা কিন্তু গল্পটা বলেছে। আর সবার আগে বলে নিয়ে, গল্পটা আমি একটা গ্রুপ থেকে পড়েছি, সেই গ্রুপের নাম বা কে বলেছে সেটা আমি এখানে বলছি না, কিন্তু গল্পটা কিন্তু আমার গ্রুপ থেকে পাওয়া। তো যাই হোক, সেটা বলে দিলাম তোমাদের কাছে। তো এবার ভদ্রমহিলা না বেরিয়ে ওনাকে দেখে খুব মায়া হয়, যে একটা ভদ্রমহিলা এসেছে। ভদ্রমহিলা কিন্তু আর নর্মাল 5টা ভিখারি যেমন আসে তাদের মতো ঠিক নয়, ঠিক আছে? মানে একদম সে ময়লা জামা কাপড়, ছেঁড়া জামা কাপড়, চুল উস্কো খুস্কো, পোটলা নিয়ে এই নিয়ে যেমন আসে, ওরকম কিন্তু উনি নয়। ওনার কাঁধে একটা ব্যাগ রয়েছে, আর মানে যে শাড়িটা উনি পরে রয়েছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন একটা শাড়ি, আর চুল টুলগুলো মোটামুটি একটা বাঁধা আছে, খোপা করা আছে। 70-এর উপরে বয়স, ঠিক আছে? বয়সের ভারে একটুখানি তো মানুষ ইয়ে হয় না, সেটুকুনি কিন্তু ওনার মধ্যে হয়েছে। কিন্তু ওনাকে দেখে একটা আলাদা রকম, কিন্তু ওনার মধ্যে কি বলবো, আলাদা একটা ভাব আছে। মানে দেখলে মনে হচ্ছে যে না, উনি একটা কোনো সম্ভ্রান্ত বাড়ির কোনো বউ, হয়তো অভাবে পড়ে এরকম ভিক্ষা করছে, এরকম মনে হয়েছে ভদ্রমহিলার দেখে। ও কি করেছে, একটু বয়স্ক বলে দুপুর রোদ্দুরের মধ্যে এসেছে, উনি বলছে আপনি ভেতরে আসুন, আপনি ভেতরে আসুন, আপনি রোদ্দুরের মধ্যে কষ্ট হচ্ছে আপনার, আপনি ছাতা টাতা কিছু নেই, ভেতরে আসুন। তো বলে ওনাকে ভেতরে নিয়ে এসছে, ভেতরের বারান্দা, একদম ভেতরের বারান্দায় নিয়ে এসছে। এসে বলছে কি যে আপনি কোথায় থাকেন, এই দুপুর রোদ্দুরের মধ্যে আপনি ঘুরে ঘুরে খাবার চাইছেন, আপনার বাড়িতে কেউ নেই, আপনার বাড়ি কোথায়? তখন বলছে আমার বাড়ি নেই। তখন বলছে যে বাড়ি নেই মানে আপনার কেউ নেই, ছেলে মেয়ে কেউ নেই? উনি বিধবা। সাদা শাড়ি পরেছিল, সাদার মধ্যে ছোট ছোট ফুল দেওয়া শাড়ি পরেই উনি এসেছিলেন, সাদা ব্লাউজ পরা। মানে একটা মানে একটা মানে কি বলবো, ওনাকে দেখে কখনোই মনে হচ্ছে না যে উনি ভিক্ষা করে করেই খাওয়াটা ওনার মানে পেশা। তো মানে ওটাই ওনার রোজগার, এরকম ওনাকে দেখে কিন্তু একবারও মনে হয়নি। তো ও তখন বলছে যে আপনি যদি কিছু না মনে করেন, আপনার যদি কেউ না থাকে, তাহলে আজকে থেকে আপনি আমার সাথে থাকবেন। আমারও তো বাড়িতে কেউ নেই, আমি আর আমার হাজব্যান্ড, আমাদের ছেলে মেয়ে নেই। আর এই এত বড় বাড়িটার মধ্যে আমি সারাদিন একা একা থাকি, সেই রাত্রি 8টা সাড়ে 8টা অবধি, আপনি আমার বাড়িতে থাকুন। তো ভদ্রমহিলা বলছে না না, আমি কেন থাকবো, আমাকে তুমি চেনো না জানো না, থাকতে দেবে? তখন বলছে হ্যাঁ থাকতে দেবো, আপনি যদি থাকেন তাহলে আমি খুব খুশি হব। আপনারও তো কেউ নেই, আপনি বলছে যে আমার কেউ নেই। তখন বলছে যে তাহলে আপনি আমার কাছে থাকুন, আজকে থেকে আপনাকে আর ঘুরে ঘুরে আমি মানে ভিক্ষা করতে দেবো না। আমারও তো মা নেই, শাশুড়ি নেই, যদি তারা থাকতো তাহলে তো আমি এভাবেই তাদেরকে রাখতাম। তো আপনি আমার সাথে থাকুন, আমারও খুব ভালো লাগবে আর আপনারও ভালো লাগবে। তো অনেক জোরাজুরি করার পরে এই করতে করতে দুপুরবেলা খাওয়া, তারপরে ওনাকে বলেছে আপনি এক কাজ করুন, রুটি তরকারি দিয়েছে, 11টার সময় এসছে তো, রুটি তরকারি দিয়েছে, ঠান্ডা জল দিয়েছে খেতে, খুব তৃপ্তি করে খেয়েছে ভদ্রমহিলা। মানে দেখেই বোঝা যাচ্ছিল 2-3 দিন উনি কিছু খাননি। তো তারপরে এবার ওই ভদ্রমহিলাকে বলছে আপনি এক কাজ করুন, আপনি স্নান করতে চান, আপনি তো রোদ্দুরে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছেন, আমি আপনাকে শাড়ি দিচ্ছি, আমার শাশুড়িরই শাড়ি রয়েছে অনেক, সাদা শাড়ি, আপনি শাড়ি সায়া ব্লাউজ সব দিচ্ছি, আপনি আপনার এই শাড়ি সায়া ব্লাউজটা কেচে বাইরে দড়িতে মেরে দিন, আর আমার শাশুড়ির শাড়িগুলো আপনি পরবেন। আমার এই বাড়িতে তো কেউ পরার নেই, আলমারি ভর্তি, আমার শাশুড়ির আলমারি ভর্তি সাদা শাড়ি, সায়া ব্লাউজ ওরকম ভাঁজ করে করে কেচে কেচে সব রাখা। তো এটা তো আমরা ভেবেছিলাম অন্য কাউকে দিয়ে দেবো, কোনো জায়গায় গিয়ে আমরা দিয়ে দেবো, তো আপনিই পরবেন এগুলো, আজকে থেকে আপনি আমার শাশুড়ি মার মতন, মায়ের মতন বাড়িতে থাকবেন। তো ভদ্রমহিলারও খুব ভালো লেগে যায় কথাবার্তাগুলো শুনে। তো তারপরে উনি থাকেন, তখন বাধ্য হয়ে উনি থাকেন, মানে অনেক না না করার পরে উনি থাকেন। তারপর রাত্রিবেলা ওর হাজব্যান্ড এসছে, হাজব্যান্ডেরও খুব ভালো লাগে ওনাকে, মানে কথাবার্তা খুব সভ্য ভদ্র, আস্তে আস্তে কথা, মানে একটা মানে শিক্ষা যে ওনার আছে সেটা ওনার কথাবার্তাতেই কিন্তু ওরা পরিচয় পেয়ে গেছে।
তো যাই হোক, এরকম করে দুদিন থাকার পর তখন একদিন দুপুরবেলায় ভদ্রলোক ভদ্রমহিলা দুজনেই একসাথে বসেছে, ছুটির দিন ছিল, বসে ওনাকে জিজ্ঞেস করছে যে আপনি কোথায় থাকেন, আপনার কি কেউ নেই? নিশ্চয়ই কেউ না কেউ তো ছিলই, আপনার হাজবেন্ড, আপনার ছেলে, এরা কোথায়, ছেলে মেয়ে এরা কোথায়? তখন বলছে যে আমার এক ছেলে আছে, ছেলে বউ আছে, তো তারা আমাকে একদিন এত অপমান করেছিল একদিনকে, সেই জন্য আমি আমার এই ব্যাগটা নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। তারপর থেকে আমি আর ওই বাড়িতে যাইনি, ঢুকিইনি ওই বাড়িতে। আজকে 3 বছর হয়ে গেছে আমি ওই বাড়িতে ঢুকি না। তো বলছে তাহলে আপনি কোথায় থাকেন? আপনার তো বয়স হয়েছে, আপনি কোথায় থাকেন? তখন বলছে আমি এই কারো বাড়ির বারান্দায়, কোনো দোকানের নিচে, কেউ হয়তো একটু রাত্রিবেলাটা আমাকে একটু উঠোনে মানে ভেতরের বারান্দায় একটু শুতে দিল, বৃষ্টি টিষ্টি পড়লে বয়স্ক মানুষ দেখে অনেকে একটু দয়া দাক্ষিণ্য করে, তখন হয়তো একটু বারান্দায় টারান্দায় আমাকে শুতে দেয়, আমি ওই শুই। শীতকালে আর বর্ষাকালে আমার খুব কষ্ট হয়েছে। এইসব বলছে, কিছুই নেই কিন্তু ওনার কাছে, শুধু ব্যাগের মধ্যে 2টো শাড়ি, একটা শাড়ি, সায়া ব্লাউজ আর একটা পরে আছে, আর কিচ্ছু নেই। ওই বলেছে। তো উনি যখন রয়েছেন, ওনার একটা ব্যাগ রয়েছে, ওই ব্যাগটা তারপরে ওই ওই ভদ্রলোক ভদ্রমহিলা ওনাকে একটা ঘর দিয়ে দেয়, ওদের ঘরগুলো তো খালি পড়ে থাকে, একটা ঘর দিয়ে দেয়, সেই ঘর, যে ঘরে ওর শাশুড়ি মা থাকতো সেই ঘরটাই ওকে দিয়ে দেয়, যে আজকে থেকে আপনি আমাদের বাড়িতে মায়ের মতন করে থাকবেন, আর এই ঘরটাতে আপনি থাকুন, এই ঘরে খাট, টিভি যা লাগানো আছে সব আপনার, সব আপনি দেখবেন, আপনার সময় মতন টিভি চালাবেন, বন্ধ করবেন, সব করবেন। আর ভদ্রমহিলা যথেষ্ট শিক্ষিত এবং যথেষ্ট ভদ্র সভ্য। তো তখন ওরা কিন্তু কখনো জিজ্ঞেস করছে না, আর উনিও কিন্তু পুরোটা খুলে কখনো বলছে না। তো যাই হোক, এরকম একদিনকে রাত্রিবেলা ভদ্রমহিলা শুয়ে আছে, আর ভদ্রমহিলা ভদ্রলোক যাদের বাড়িতে আছে তারাও এসে ওই ঘরেই মার ঘরে বসে ওনার সাথে গল্প করছে, খাটের ওপর বসে বসে গল্প করছে। তখন ওনাকে জিজ্ঞেস করেছে ওরা যে আপনি কেন বাড়ি থেকে বেরিয়ে এলেন, আপনার ছেলে বৌমা কি আপনার সাথে অশান্তি করতো? তখন বলছে না, ছেলে কোনোদিন আমার সাথে কোনোদিন কোনো খারাপ ব্যবহার করেনি, কিন্তু আমার বৌমা কেন জানি না, ওর আমাকে ঠিক পছন্দ ছিল না, কিন্তু আমি ওকে চেয়েছিলাম যে আমার একটা মেয়ে হয়ে থাকুক, ও মেয়ে হতে চায় না, ও বৌমা হয়ে থাকতে চায়, মানে বৌমা বৌমার মতন থাকবে, ছেলের পয়সায় মানে আমি শাশুড়ি, আমি ছেলের পয়সায় খাচ্ছি, থাকছি, ঘুরছি, সেটা ওর পছন্দ না। ও ওর বরের পয়সায় সব কিছু করবে, কিন্তু আমি আমার ছেলের পয়সায় কিছু করতে পারবো না। আমার ছেলে খুব উচ্চপদস্থ মানে কর্মচারী একজন, প্রচুর টাকা মাইনে পায়, আমার 3তলা বাড়ি, আমার বাড়ি গাড়ি সব কিন্তু আমার নামে, আমার হাজবেন্ড, আমার বাবা দুজনেই কিন্তু নামকরা মানে মানুষ ছিল, আর আমিও কিন্তু MA পাস একজন ভদ্রমহিলা। তখন তো এরা পুরো অবাক হয়ে গেছে যে এই মানুষ এরকমভাবে রাস্তায় রাস্তায় ভিক্ষা করছে, এদের খুব খারাপ লাগছে, যে আপনি আর কোথাও যাবেন না, একদিনের জন্য আপনাকে আমরা ছাড়বো না, আপনি এখানেই থাকবেন, যতদিন আপনি বাঁচবেন এখানেই থাকবেন। তো তখন ও বউটার হাত ধরে বলছে তুমি আমার মেয়ের মতন, তুমি মানে আমি এরকমই একটা মেয়ে চেয়েছিলাম, যে আমার সেবা শুশ্রূষা করবে, আমার সাথে সবসময় থাকবে, আমার সুখ দুঃখ, তার সুখ দুঃখ আমি মানে বলবো, মানে থাকবো তার সুখ দুঃখে, সেও আমার সুখে দুঃখে থাকবে, আমার মেয়ে হয়ে থাকতে চেয়েছিলাম, রাখতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমার কপালে নেই, আমি হয়তো খারাপ, তাই জন্য হয়তো আমি পারলাম না। আর আমাকে আমারই বাড়ি, আমার নামে ওই বাড়ি, আমার নামে ওই গাড়ি, 2-3টে গাড়ি আমার বাড়িতে, কিন্তু আমি আর ওই বাড়িতে ঢুকিনি। তো তখন বলছে আপনার ছেলে আপনার খোঁজ টোজ করেনি? তা বলছে আমি জানি না, খোঁজ করেছে কিনা জানি না, কিন্তু ওরা খবর তো পেয়েছে যে আমি এরকম রাস্তাঘাটে শুয়ে থাকি, দোকানের সামনে শুয়ে থাকি, কারো বারান্দায় শুয়ে থাকি, নিশ্চয়ই খবর পেয়েছে, কেউ না কেউ কি আর খবর দেয়নি, কিন্তু আসেনি আমার খোঁজ করতে। ওদের খুব খারাপ লাগে। তো যাই হোক, এবার ভদ্রমহিলা ওদের বাড়ির মধ্যে থাকতে থাকতে ওদের বাড়ির মতনই হয়ে যায়। তো মানে বউটা কোনো কাজ করতে দিত না, কিন্তু ভদ্রমহিলা বসে থাকতে পারতো না, ওই তরকারি কেটে দিত, কখনো গিয়ে হয়তো একটু নাড়িয়ে চুড়িয়ে দিয়ে এলো, কখনো ছাদে গিয়ে জামা কাপড় তুলে নিয়ে এলো, বউটা গিয়ে মেরে দিয়ে আসতো, তো ও গিয়ে টুক করে তুলে নিয়ে এসে ভাঁজ করে করে রেখে দিত, মানে বসে থাকতে পারতো না। ওদের কাছে ভালো করে সুন্দর করে থাকতে শুরু করে দিল, যখন থেকে ওরা ওদের মা হিসাবে ওকে রাখলো, তখন থেকে খুব সুন্দরভাবে থাকতে শুরু করলো। তো হঠাৎ করে একদিনকে দুপুরবেলায় বেশ 3-4 বছর উনি ওদের কাছে আছেন, ভালো মতন একদম বাড়ির লোকের মতন হয়ে গেছে। তো হঠাৎ করে একদিন দুপুরবেলা মানে এই 11টার সময় বলছে যে বৌমা, আর ওকেও মেয়ে বলে ডাকতো, মেয়ে শোন করে ডাকছে। তখন বলছে হ্যাঁ মা বলুন। তখন বলছে আর এরা ওকে মা বলে ডাকতো, মা করে ডাকতো, ওদের তো মা ছিল না, ওরা ওকে মা বলে ডাকতো। আর ভদ্রমেয়েরা খুব শিক্ষিত, ভদ্র, সুন্দর, MA পাস। তো তখন বলছে যে হ্যাঁ বলুন। তখন বলছে যে আমি একটুখানির জন্য বেরোবো, এই 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন লাগবে, আমার একটা খুব গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি কাজটা একটু করে আসবো। তো তখন বলছে আপনি এই বয়সে মানে এই শরীর নিয়ে একা একা বেরোবেন, চলুন আমি যাচ্ছি। বলছে না না না, তোমাকে যেতে হবে না, তুমি রান্নাবান্না ঘরের কাজ করো, আমি রিক্সা করে যাবো, রিক্সা করে আসবো। তখন বলছে হ্যাঁ আপনি যদি রিক্সা করে যান আসেন তাহলেই আমি কিন্তু একমাত্র আপনাকে ছাড়বো, না হলে কিন্তু না, তা নাহলে আমি কিন্তু সাথে যাবো। বলছে না না, আমি বাড়ির সামনে থেকেই রিক্সায় উঠে যাচ্ছি, দেখো তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে ও দেখেছে যে রিক্সায় উঠে যাচ্ছে। তো যথারীতি ও চলে গেছে, তারপর ঘরের কাজকর্ম করতে করতে তারপরে উনি আবার রিক্সা করে বাড়িতে এসেছে। আসার পরে জামা কাপড় ছেড়ে চান টান করে দিব্যি খাওয়া দাওয়া করেছে, কোথায় গেছিলো কী গেছিলো কিচ্ছু বলেনি।
ঠিক আছে? তো ওরাও আর জিজ্ঞাসা করেনি, ওনার পার্সোনাল কাজ কিচ্ছু জিজ্ঞাসা করেনি। আবার যেমন যথারীতি উনি নর্মাল ওরকম আছে টাছে, আবার ১-১.৫ বছর যেমন একদম মানুষ যেমন থাকে ওরকমভাবে আছে। তো ওরাও ভুলে গেছে। ওই একদিন দুপুরবেলা বেরোনো কি মানুষ মনে রাখে বলে? কেউ রাখেনি। উনিও কোনো কিছু নিয়ে বলেনি। হঠাৎ একদিন উনি ওরকম অসুস্থ হয়ে পড়েন। আর অসুস্থ হয়ে পড়েছে সেদিনকে এরা খুব চিন্তায় পড়ে যায় যে বাবা উনি এখন ওনাকে কী করবো, বাই চান্স যদি কিছু হয় তখন এই ছেলে বৌমা এরা যদি কোনোখানে কখনো জানতে পারে তখন তো আমাদের ওপর এসে বলবে না। তো এইসব চিন্তা ভাবনা করছে। তখন রাত্রিবেলা বর আসার পর ও বরকে বলছে যে দেখো ছেলেটাকে তো একটা খবর দেওয়া উচিত, উনি যেরকম শরীর খারাপ দেখছি। তখন ভদ্রলোক বলছে না কোনো দরকার নেই, এতদিন ধরে ওনার যখন কোনো খোঁজ নেয়নি, উনি যখন রাস্তায় রাস্তায় ঘুরেছেন তখন যখন ছেলে বউ খোঁজ নেয়নি এখনও নিতে হবে না, কিচ্ছু খোঁজ দেবো না। উনি আমাদের বাড়িতে আমাদের মার মতো আছে, আমরাই ওনার সব কিছু করবো, যদি কিছু হয় তার শেষটাও আমরাই করবো বলে ওরা আর কোনো ছেলেপেলের খোঁজ টোজ করেনি। যাই হোক, ভদ্রমহিলা তো আছে, ভালোই আছে। হঠাৎ একদিন অসুস্থ হয়ে যাওয়াতে ওরা এসব চিন্তা ভাবনা করছে। এবার রাত্রিবেলা গিয়ে ওর বউটার পাশে গিয়ে ওরা বসেছে দুজনেই, স্বামী স্ত্রী দুজনেই। তো গিয়ে বলছে যে আপনার কী অসুবিধা হচ্ছে বলুন। লোকটা বলছে আপনার কী অসুবিধা হচ্ছে বলুন, আমি ডাক্তারকে ডাকবো, ডাক্তার এসে আপনার খোঁজ মানে কী হচ্ছে না হচ্ছে সেটা দেখবে, যদি সেরকম হয় আপনাকে কিন্তু হসপিটাল বা নার্সিংহোমে অ্যাডমিট হতে হবে, এই হবে। না না আমি একটু বাদেই ঠিক হয়ে যাবো, ভয়ের কিছু নেই, তোমরা কেন এত আমাকে নিয়ে চিন্তা করছো? হ্যাঁ, তখন বলছে না না চিন্তার কিছু নেই, আমার মা যদি অসুস্থ তো আমি কি মাকে ডাক্তার দেখাতাম না, হসপিটালে নিতাম না, সেরকম আপনিও তো আমার মা বলে সব বুঝিয়ে টুঝিয়ে ডাক্তার। তখন লোকটা বলছে ঠিক আছে আমি তাহলে ডাক্তারটা ডেকে আনছি, তুমি ওনার কাছে বসো বলে বউটা বসে আছে, একটু বসে বসে হাত পাগুলো টিপে দিচ্ছে আর কথা বলছে। ভদ্রমহিলার চোখ থেকে না টপ 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 করে জল পড়ছে। আর তখন বলছে যে মা আপনার কি আপনার ছেলের কথা মনে টনে পড়ছে? তখন বলছে না, আর আমার ওদের কথা মনে পড়ে না। আমি তো চেয়েছিলাম যে আমার বাড়িতে আমার ছেলে আছে, একটা মেয়ে আসুক। আমি তো মেয়ে খুব ভালোবাসতাম, কিন্তু ভগবান আমাকে মেয়ের জায়গায় ছেলে দিয়েছিল। তা যাই হোক, ছেলে তো বংশের প্রদীপ, তাতেও আমি খুশি ছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম ছেলের বউটা যে আসবে সে যেন আমার মেয়ে হয়ে থাকে। এত বড় বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই, আমি গয়না দিয়ে মুড়িয়ে দিয়েছিলাম আমার বউকে। কিন্তু আমার বৌমা সেইভাবে আমাকে মূল্য দিতে পারেনি। আর আমি কোনোদিন ওর সাথে ঝগড়া করিনি, কখনো জোর গলায় কোনো কথা বলিনি। কিন্তু ও আমার মেয়ে হয়ে থাকতে চায়নি, আমার বৌমা হয়ে থাকতে চেয়েছে। মানে ছেলের ওপর ওর সমস্ত অধিকার, আমার কোনো অধিকার থাকবে না। আমার একটাই মাত্র ছেলে, আমার ছেলেকে কোনোদিন কোনো কষ্ট দিইনি, কোনোদিন একটা জোরে কথা পর্যন্ত বলিনি। আর আমার ছেলেও ভীষণ ভালো, ভীষণ মেধাবী, ভীষণ ভালো চাকরি করে, কিন্তু ওর সমস্ত কিছু ওর। মানে আমি যে ছেলের কাছে থাকবো, আমি যে ছেলের পয়সায় খাবো, ছেলে আমাকে নিয়ে মানে ঘুরবে ফিরবে বেড়াবে, এটা ওর পছন্দ ছিল না। তো আমি কখনো কোনোদিন ঝগড়া করিনি। একদিন ওর বলাতে আমি ওই যে ঘর থেকে বেরিয়ে এসেছি, একটা শাড়ি, একটা সায়া, একটা ব্লাউজ আমার ব্যাগের মধ্যে নিয়ে ব্যাস আমি আর বাড়ি ফিরিনি। তো এই গল্পটা তখন উনি বলছেন ওদেরকে, ভাবো বউকে। আচ্ছা, চোখ দিয়ে জল পড়ছে, বলছে আমি কিন্তু MA পাশ করা একজন শিক্ষিত মহিলা, আমি কিন্তু কখনো কারোর কাছে আমাকে হাত পাততে হয়নি। হাত পা টিপে দিচ্ছে, এই দিচ্ছে বলে হঠাৎ করে বুড়িটা বউটার হাতটা নিয়ে বলে কি মা তুই আমার মেয়ে হয়ে আর পরের জন্মে যেন আমি তোকে আমার মেয়ে হিসাবে পাই। হ্যাঁ, আমার মেয়ের খুব শখ ছিল, আমি তোর মা হয়েও তোর জন্য তো আমি কিছুই করতে পারলাম না, এরকম করে করে বলছে আর কাঁদছে। তখন বলছে তোমার কিচ্ছু করতে হবে না মা, তুমি যে এসেছো আমার মানে কাছে, আমি যে একটা মায়ের সেবা শুশ্রূষা করতে পারলাম এটাই তো অনেক। হ্যাঁ, ভদ্রমহিলা বলছে, বলে ভদ্রমহিলা বলছে তোর হাত দুটো আমাকে দে তো মা। হ্যাঁ, বলে হাত দুটো এরকম করে দিয়েছে মেয়েটা, দিয়ে বউটা না দুটো হাত এরকম করে ওর হাতের মধ্যে বুকের মধ্যে এরকম করে নিয়ে বলছে আমি একটু ঘুমাই, তুই আমার পাশে বসে থাক। হ্যাঁ মা, তুই আমার পাশে বসে থাক, আমি একটু ঘুমাই। হ্যাঁ বলে চোখ বন্ধ করে দিয়েছে, ব্যাস ওইটাই ওনার লাস্ট কথা। আর কোনো কথাও বলেনি, কিচ্ছু বলেনি, ঘুমিয়ে পড়লো। তারপর তো উনি হাজব্যান্ড ওর জামাই ডাক্তার নিয়ে এসেছে, বাইকে করেই ডাক্তার নিয়ে একেবারে উঠিয়ে নিয়ে এসেছে। ডাক্তার এসে বলছে তো উনি এক্সপায়ার করে গেছে। বলছে কি বলছেন, এই তো আমার সাথে কথা বলছিল। বলছে না উনি আর বেঁচে নেই, উনি এক্সপায়ার করে গেছে। তখন বলছে এই মা তাহলে কি হবে? তখন বলছে যে কি করা যাবে বলুন, এখন 4 ঘন্টা ওনাকে রাখতে হবে, তারপর আমি ডেথ সার্টিফিকেট দিয়ে যাবো, তারপর যেটা করার করবেন আপনারা। বলে ডাক্তার তো চলে গেল। এরা বসে আছে, না কোনো আত্মীয় স্বজন, না কোনো বন্ধু বান্ধব, ভদ্রমহিলার তো কিছুই ওদের জানা নেই। তো ইনি এখানে থাকতে থাকতে এদের যারা বাড়ির লোকজন এরাও কিন্তু তাকে খুব ভালোবেসে ফেলেছিল। এরা এদেরকেই খবর টবর দেয়, পাড়ার 2-4 জন আসে। ভদ্রমহিলা যেহেতু খুব ভালো শিক্ষিত, সেজন্য পাড়ার যে 2-4 জন আসতো টাসতো তারাও ওকে মাসিমা মাসিমা বলে খুব ভালোবাসতো। তো হয়ে গেল ওনার কাজকর্ম, মানে রাত্রিবেলা মানে বিকেলবেলা গিয়ে ওরা সব পুড়িয়ে টুড়িয়ে আসলো। বউটার তো খুব মন খারাপ, খুব কান্নাকাটি করছে বউটা। আর ওই জামা কাপড়গুলো দেখছে, ব্যাগটা দেখছে ওরকমভাবে পড়ে রয়েছে। তো তখন বলছে যে এরকম যে আমরা মা পেলাম, কিন্তু দেখো তিনিও আমাদের ছেড়ে চলে গেলেন। ভগবান হয়তো ওনাকে পাঠিয়েছিল আমাদের কাছে, কিছু সেবা শুশ্রূষা হয়তো ওনার ছিল আমাদের কাছ থেকে পাওয়ার, গত জন্মের হয়তো কোনো কিছু, এইসব বলছে, কান্নাকাটি করছে। ওই দিন রাত্রিবেলায় ও
সন্ধেবেলা যখন সন্ধে দিতে এসছে, ওই ঘরে যে ঘরে মারা যায় সে ঘরে তো ধূপ প্রদীপ জ্বালিয়ে রাখতে হয়, তো সেইটা দিতে এসছে ভদ্রমহিলা। এসে দেখছে যে ওই ভদ্রমহিলা খাটের ওপর চুপ করে বসে আছে। তো তখন না ও দেখেই পুরো অবাক হয়ে গেছে, বলছে মা আপনি? হ্যাঁ, তখন বলছে যে এরকম করে মাথা নাড়াচ্ছে, হ্যাঁ এরকম করে মাথা নাড়াচ্ছে। তখন বলছে আপনি এখানে? তখন কোনো কথা বলছে না, এরকম শুধু মাথা নাড়াচ্ছে বসে বসে। তখন ও তো মানে পুরো অবাক হয়ে গেছে। তখন ওকে ডাকছে এরকম করে কাছে, এরকম করে কাছে ডাকছে। তো ও ও ও কিন্তু মন্ত্রমুগ্ধের মতো সামনে এসেছে বউটা। এসে বউটা ওই বুড়িটা ওই যে ব্যাগটা পাশে রাখা ছিল খাট, ওনার পাশেই কিন্তু ব্যাগটাও রাখা, ওনার বালিশটা ছিল না, কিন্তু ব্যাগটা ওনার জামা কাপড়ও ছিল না, জামা কাপড়গুলোও ফেলে দেওয়া হয়েছিল, বালিশটাও ফেলে দেওয়া হয়েছিল, শুধু ব্যাগটা ওই বালিশের জায়গায় ব্যাগটা কিন্তু সেম ওরকমভাবেই রাখা, ওরা হাতও দেয়নি ব্যাগটায়, কোনো মানে সেই সময় খুলেও দেখেনি ব্যাগের মধ্যে কি আছে না আছে। তো এরকম করে ওকে ডাকছে, তা ও না এগিয়ে এসছে, ও তো মানে একদম জ্যান্ত মানুষ দেখছে, এগিয়ে এসছে, ও কেমন যেন একটা হয়ে গেছে ওই দেখে। তখন ও ডেকেছে, ও না এগিয়ে এসছে। তখন দেখছে ওই ভদ্রমহিলা বলছে যে আমি স্পষ্ট দেখছি যে আমার সামনে আমাকে দাঁড় করিয়ে রেখে উনি ব্যাগটা নিয়ে ব্যাগটা খুলে ব্যাংকের বইটা ওখান থেকে নিয়ে আমার হাতে দিলেন, দিয়ে বলল যে এটা আজকে থেকে তোর, তুই এটা আমি তোকে দিয়ে গেলাম, আমি কালকে তোকে দিতাম, কিন্তু কালকে না আমি তোকে দিতে পারিনি, তোর মুখটার দিকে তাকিয়েই ছিলাম খালি, কিন্তু আজকে তোকে আমি দিতাম। সকালে বলেছে কথা, বিকেলে উনি মারা গেছিল, দুপুরে উনি মারা যায়। তো বলছে আমি না সকালবেলা তোকে দিতাম, কিন্তু তোর মুখটার দিকে তাকিয়ে না আমি ভুলে গেছিলাম তোকে এটা দিতে, এটা তোর, এর মধ্যে যা আছে সব তোর, আর এটা সম্পূর্ণ আমার, এখানে যা আছে সব আমার, আর আজকে থেকে এটা তোর। ও না পুরো অবাক। তারপরে যখন ওর জ্ঞানটা মানে ফিরে এসে, তারপরে দেখছে আর নেই ভদ্রমহিলা, হ্যাঁ এটা তোর বলতে বলতে আস্তে আস্তে উনি দরজা দিয়ে বেরিয়ে চলে গেল। ভদ্রমহিলা পুরো অবাক, মানে পুরো ইয়ের মতন দাঁড়িয়ে আছে। তো হাতের মধ্যে দেখছে ব্যাংকের বই, দিতে এসেছিল সন্ধে, বলছে যে আমি কোথা থেকে আমার হাতে ব্যাংকের বইটা চলে এসছে, আমি কিন্তু কিচ্ছু জানি না, আমি পুরো অবাক, আমার হাতে ব্যাংকের বই, এরকম করে আমি দুটো হাত দিয়ে ব্যাংকের বইটা ধরা, আর আমি ঠট করে কাঁপছি, আমি কিছু বলতে পারছি না, কিছু বুঝতে পারছি না, আমার সামনে দিয়ে উনি দরজা দিয়ে বেরিয়ে চলে গেল, আমি দেখলাম পুরো। আর আমি যখন প্রদীপ দিতে এসে আমি যখন ওই ঘরে যাচ্ছি না, আমার বাড়ির দু একজন এসেছিল, তারা এসে, আর ওরা তো পুরো হবিষ্যিক মানে পুরো মেনেছে, যেমন মাকে রেখেছে সেরকম মা হিসাবে ওরা সব কাজ করেছে। তো ওখান থেকে দুজন এসছে, এসে বলছে কি হয়েছে তোমার, তুমি এরকমভাবে দাঁড়িয়ে আছো, কি তোমার হাতে ওটা কি? তো বলছে যে আমি জানি না, আমাকে দিয়ে গেল, মা আমাকে এটা দিয়ে গেল হাতে। তো বলছে কী বলছো তুমি, মা দিয়ে গেল মানে? বলছে হ্যাঁ মা এসেছিল, মা এই ঘরে খাটে বসেছিল, আমি প্রদীপ দেওয়ার পরেই মা বললো যে এটা তোর জন্য আমি রেখে গেলাম, এটাতে যা আছে সব তোর। তো বলছে কী বলছো তুমি, এটাতে কী আছে তোর, দেখি এটা কী আছে, বলে ওকে আস্তে আস্তে ধরে ওই ঘরে নিয়ে গেছে, পাশের ঘরে গিয়ে দেখছে 18 লাখ টাকা ওই বইটার মধ্যে আছে, 18 লাখ টাকা। আর নমিনিটা ওনার নামের ওপরে, ওনার নমিনি হচ্ছে এই বইটা ফার্স্ট পেজে পুরো নতুন বই করে একদম ওই টাকাটা ওই পুরনো বই থেকে নতুন বইতে ট্রান্সফার করে নমিনি করে দিয়ে গেছে। ভাবতে পারছো একবার যে মানুষ ভালোবাসলে পরে কোথার থেকে কোথায় মানুষ যায়। ওই ভদ্রমহিলার ওই টাকাটা সম্পূর্ণ নিজের, মানে ওর হাজব্যান্ডের দেওয়া, তারপরে হচ্ছে গিয়ে বা পেনশনের টাকা হোক বা ওনার চাকরির টাকা হোক, যাই হোক, তো সেই টাকাটা ওনার 18 লাখ টাকা। ভাবো, পুরোটা ওই বউটাকে দিয়ে গেছে নমিনি করে, বউটা হাতে করে ধরে দিয়ে গেল, হাতে করে ধরে। তো এই ভদ্রমহিলা বলছে যে আজও পর্যন্ত আমি ওই টাকাটা কিন্তু কিচ্ছু করিনি, ব্যাংকে ওরকমভাবেই আমার নামের যেমন উনি দিয়ে গেছেন ওরকমভাবেই আছে, আর শুধু আমি অ্যাকাউন্টটা আমার মানে ওই টাকাটা শুধু আমার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিচ্ছি, যেহেতু উনি আর নেই, যেহেতু ওই টাকাটা আমি আমার অ্যাকাউন্টে শুধু ট্রান্সফার করে রেখেছি, আর কিচ্ছু করিনি, ওই টাকাটা থেকে একটা টাকাও আমি এখনও খরচ করিনি। তো ভদ্রমহিলার খুব ইচ্ছা ওনার নামে একটা ছোট বাচ্চাদের স্কুল করার, বলছে আমার ইচ্ছা এখন ওই মানে ওনার নামে একটা ছোট বাচ্চাদের একটা স্কুল করব, আর ওই টাকাটা খরচ করেই আমি সেটা করব। ভাবো, মানুষ মানে ভালোবাসাতে মৃত্যুর পরেও ফিরে এসে কত বড় একটা কাজ করে দিয়ে গেল বলো। মানে এটা কিন্তু একটা ভূতের গল্প নয়, এটা জাস্ট কোনো ভূতের গল্প নয়, এটা কিন্তু একটা মানে কি বলবো, ভালোবাসার গল্প, এটা একটা ভালোবাসার গল্প, এটা কোনো ভৌতিক সেরকম কোনো ঘটনা নয়। সেই দিন রাত্রেই উনি এসে ওর হাতে ওটা দিয়ে যায়, মানে আগের দিনই দিত, কিন্তু কথায় হয়তো ভুলে গেছে বয়স্ক মানুষ, কিন্তু বা তখন হয়তো ওরা নিত না, এটাও হতে পারে যে না আপনার টাকা আমরা কেউ নেবো না, আপনার টাকা আপনি রাখুন, কিন্তু মারা যাওয়ার পর যখন দিয়ে যাচ্ছে তখন তার কাউকে দেওয়ারও নেই সেই টাকাটা, না তখন তো তাকে নিতেই হবে। আর উনি খুব বিদ্বান ছিল, বুদ্ধিমতী ছিলেন খুব। তো মারা যাওয়ার পর সেই দিন রাত্রিরে সেই টাকাটা ওর হাতে দিয়ে যায়, 18 লাখ টাকা। ভাবো।
তো এটাই ছিল গল্পটা। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও। আমি অনেক অনেক গল্প তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আজকের মতন টাটা। অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো টাটা।